নানান জল্পনা কল্পনার অবসান হচ্ছে। ডক্টর ইউনূস সরকার খুব অল্প সময়ের মধ্যেই ইউনূস সরকারের বিভিন্ন লোকজন মুখ খুলতে শুরু করেছে, খোলামেলা কথা বলতে শুরু করেছে, যার ফলে বিএনপির যে দুর্বিসন্ধি ষড়যন্ত্র জয় বাংলা হয়ে যাবে, বিএনপি সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি তিনি সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে বলেছিলেন যে ডক্টর ইউনূসকে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাথে রাজপথে আন্দোলন করা উচিত এবং ডক্টর ইউনূস, আসিফ নজরুল এদের মুখ খোলা উচিত, মুখ খুলতে হবে, উচিত এবং খুলতে হবে। কারণ তারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় দিয়েছেন এবং বিএনপি তাদের সাথে কি বলেছিল, কি কমিটমেন্ট দিয়েছিল যে আমরা ক্ষমতা আসলে এটা করব, একই দিন জাতীয় নির্বাচন এবং একই দিন গণভোট হলে আমরা এটা করব। নানান বিষয়ে বিএনপি ইউনূস সরকারকে কি বলেছিল আর এখন বিএনপি কি বলছে, কি করছে। এই যে প্রতারণা করছে বিএনপি সরকার, এর বিরুদ্ধে মুখ খুলেন, সব বলে দিন, নইলে আপনাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এবং নানানজন, অনেক বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট এরাও কিন্তু আহ্বান জানাচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের লোকজনের উচিত আন্দোলনে নামা, জুলাই রক্ষার আন্দোলনে নামা। জুলাইয়ের নামে ক্ষমতায় ছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট চালিয়েছেন, জুলাইয়ের নামে জুলাই প্রেমে উতালা হয়ে দিস্তায় দিস্তায় কাগজ আমাদেরকে ধরিয়ে দিয়েছে, ঐক্যমত কমিশন, অমুক অধ্যাদেশ, তমুক আদেশ, নানান নামে। তার মানে আপনাদের অনেক জুলাই প্রেম ছিল, এখন জুলাই বাঁচাতে রাজপথে নামেন। তো সবাই তো আর রাজপথে নামবে না, কাউকে কাউকে পত্রিকায় সাক্ষাৎকার দিতে হবে, কেউ টকশোতে গোমর ফাঁস করবে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিবে, এভাবে বিএনপির গোমর ফাঁস করতে হবে। হ্যাঁ, অলরেডি শুরু হয়েছে। তো এটা কিন্তু এই যে নাহিদ ইসলামের বক্তব্যের পর যে নাহিদ ইসলাম বলেছেন যে মুখ খুলতে হবে আসিফ নজরুল এবং ইউনূসকে, হ্যাঁ মুখ খুলছে, এটা জল্পনা কল্পনা অনেকটা অবসান। এবং আসিফ নজরুল মুখ খুলছেন, ইউনূসের সামনে মুখ খুলবেন। এই যে মুখ খোলাটা, এটা নিয়ে আমি আগেও একটা ব্যাখ্যা দিয়েছি, আবারও দিচ্ছি। মুখ খুলতে তারা বাধ্য হবে, তারা যেখানেই থাকুক, প্রথম আলো, ডেইলি স্টার সব মিডিয়া তাদেরকে, তারা মাটির নিচে থাকলে ওখান থেকে বের করবে, তারা কবর থাকলে কবর থেকে সাক্ষাৎকার তৈরি করবে তারা। এমন অবস্থা, এআই দিয়ে সাক্ষাৎকার নিবে, এআই দিয়ে ওই মৃত আসিফ নজরুল, মৃত ইউনূসের প্রতিকৃতি বানিয়ে ওখান থেকে সাক্ষাৎকার বের করবে, জন্ম দিবে। অতএব কোনোভাবে আসিফ নজরুল, ইউনূস এরা হাইডে থাকতে পারবেন না। বিএনপি যে প্রতারণা করছে এবং ইউনূস সরকারের কাছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল মৌখিকভাবে, কিসের ভিত্তিতে তারা নির্বাচন দিয়েছেন, তাদের চিন্তা কি ছিল, এগুলো তাদেরকে খোলামেলা বলতে হবে। আর এগুলো বললে বিএনপির যে ধান্দাবাজি, এগুলো সব জয় বাংলা হয়ে যাবে এবং বিএনপির সমস্ত প্রজেক্ট মাঠে মারা খাবে। দর্শক, আমরা যে সাজেশন দিয়েছিলাম বা যেটা প্রত্যাশা করেছিলাম সেটাই আমরা দেখতে পাচ্ছি। খুব সহজে আমাদের জল্পনা কল্পনা অবসান। আমি প্রাথমিকভাবে চেয়েছি, অনেকে পরামর্শ দিয়েছি, আসিফ নজরুল সহ আরো অনেকে বলেছি, স্যার আপনারা সাক্ষাৎকার দেন, পত্রিকায় সাক্ষাৎকার চাইলে দেন, পত্রিকায় কলাম লিখেন। আমি জাস্ট কলাম লিখেন এই শব্দটা বলেছিলাম। তো দর্শক, কলাম লেখেন নাই, তবে আসিফ নজরুল কলাম লিখবেন, ইউনূসও কলাম লিখবেন, সিআর আবরারও কলাম লিখবেন, আরো অনেকেই কলাম লিখবেন, প্রেস সচিব শফিকুল আলমও লিখবেন। এই যে আজাদ মজুমদার উপপ্রেস সচিব, তিনি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে আন্দালিব রহমান পার্থের বোমর ফাঁস করে দিয়েছেন, দান্দাবাজি ফাঁস করে দিয়েছেন। এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন, মুখ খুলবে সবাই ধীরে ধীরে। আসিফ নজরুলের সাক্ষাৎকার প্রথম আলো ছাপিয়েছে। তো প্রথম আলো কিন্তু ওই যে বললাম না যে প্রথম আলো যার বন্ধু তার শত্রু লাগে না। বিএনপিকে প্রথম আলো কঠিন বাস দিবে। প্রথম আলো বিএনপিকে উঠিয়েছে, নির্বাচনে সমর্থন দিয়েছে জামাতের বিপরীতে, এই প্রথম আলো এখন বিএনপিকে বাস দিবে। বাস কত প্রকার কি কি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আসিফ নজরুল প্রথম আলোর বিশেষ, এই যে দেখেন, প্রথম আলো সর্বপ্রথম পত্রিকা যারা বিএনপি সরকারের পতন এবং হটানো সম্ভব এই ন্যারেটিভ এস্টাবলিশ করছে, শহীদুল আলমের রেফারেন্স। অতএব বিএনপি সরকার খুব সহজে প্রথম আলো, ডেইলি স্টার জয় বাংলা করবে। আওয়ামী লীগকে যেরকম প্রথম আলো আওয়ামী লীগের গণহত্যার বৈধতাও দিয়েছিল, এমন কি যে আওয়ামী লীগ খারাপ, তারপরও জামাতের উত্থানের চাইতে আওয়ামী লীগ ভালো, এই থিওরিতে ছিল। কিন্তু বিএনপিকে এইভাবে প্রথম আলো ডিফেন্ড করবে না। এই বিএনপিকে প্রথম আলো ধ্বংস করবে, বিএনপির পতন ঘটাতে সহায়তা করবে, লিখে রাখেন। এই প্রথম আলো ছাপিয়েছে, অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
এখন ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা বলছেন যে বিএনপিকে নিয়ে সন্দেহ, বিএনপি সংস্কার করবে কিনা সন্দেহ আছে, এবং বিএনপি নানান কাজকে হতাশাজনক বলেছেন যে আমি হতাশ, আমি আশ্চর্য, বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিল করবে বিএনপি সরকার। আই কুডন্ট ইমাজিন। এত কষ্ট করলাম আমরা, দেশি বিদেশি মানবাধিকার সংস্থা সবাই মিলেমিশে এই গুম অধ্যাদেশ করেছে এবং সবাই সমর্থন করেছে, আর সেই গুম অধ্যাদেশ বাতিল করছে। তার মানে মুখ কিন্তু খুলছে ইউনূস সরকারের লোকজন। হ্যাঁ, বিএনপি পালানোর জায়গা পাবেন না, আপনাদের সমস্ত গোমর ফাঁস হয়ে যাবে। ইউনূস নিজে প্রয়োজনে সেফ ডেস্টিনেশন নিয়ে হলো তিনি মুখ খুলবেন, মুখ খুলতে বাধ্য করবে রয়টার্স, বিবিসি বাংলা, ওয়াশিংটন পোস্ট, দি ইকোনমিস্ট, সবাই ইউনূস মারা গেলে কবর থেকে বের করে তারপরে ইউনূসকে ধরবে, বাঁচার কোনো সুযোগ নেই। দর্শক, দীর্ঘ সাক্ষাৎকার, কিছু কি পয়েন্টস আমরা বিশ্লেষণ করব। অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম প্রশ্ন আসিফ নজরুলকে, প্রথম আলোর পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত অধ্যাদেশগুলো সম্পর্কে সরকারি দলের সিদ্ধান্ত আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সরকারি দল অনেকগুলো অধ্যাদেশ গ্রহণ করলেও গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল বা এখনই গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক আইন উপদেষ্টা হিসেবে আপনি এসব আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, বিষয়টা নিয়ে অবশ্যই কিছু হতাশা বা উদ্বেগ তৈরি হয়েছে। এর মানে হতাশা এবং উদ্বেগের কথা ইউনূস সরকারের লোকজন বলা শুরু করেছে। এরপরে আরেকটা প্রশ্ন, ইটস ভেরি সিরিয়াস। এসব অধ্যাদেশ যেগুলো বিএনপি বাতিল করতে চাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ও জুলাই সনদে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল। এখন তাদের ভিন্ন অবস্থানের কারণ কি বলে মনে করেন? আপনার প্রণীত অধ্যাদেশে কোনো সমস্যা ছিল কিনা? দেখেন, এখানে স্পষ্ট করে আসিফ নজরুল বলছেন বিচারক নিয়োগ সংক্রান্ত আইনের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নিয়ে কিছু বিতর্ক ছিল, সেটি অস্বীকার করছি না। সংবিধানে যেখানে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের কথা বলা হয়েছে সেখানে কাউন্সিলের ভূমিকা নিয়ে আইনগত প্রশ্ন উঠতে পারে, কিন্তু এর যৌক্তিকতা আইনটির প্রস্তাবনায় ব্যাখ্যা করা হয়েছে। এর মানে আসিফ নজরুল নানান যুক্তি দিয়ে বিএনপির বিরুদ্ধের যুক্তি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এবং বিএনপি যে এই বিচারক নিয়োগটা পুরোপুরি সরকার হাতে রাখছে, স্বাধীনভাবে বিচারক নিয়োগ বা বিচার বিভাগ স্বাধীন করার রাস্তা বন্ধ করে দিচ্ছে, এতে আসিফ নজরুল আশ্চর্য হয়েছেন। এবং আরো দেখেন, গুম নিয়ে প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার কমিশন আইন সংশোধন ও গুম প্রতিরোধ আইন প্রণয়ন বিভিন্ন মহল প্রশংসিত হয়েছিল। অন্যদিকে গুম কনভেনশনে পক্ষরাষ্ট্র হওয়ার কারণে গুম প্রতিরোধ আইন করার বাধ্যবাধকতা রয়েছে। মানবাধিকার আইন ও গুম প্রতিরোধ আইন এখনই গ্রহণ না করাকে আপনি কতটা ঝুঁকিপূর্ণ মনে করেন? আসিফ নজরুল বলছেন, এই দুটি আইন প্রণয়নের জন্য আমরা অনেক কষ্ট করেছিলাম। অন্য সব বিষয়ে সমালোচনা মুখর দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অ্যাক্টিভিস্টরাও, মানবাধিকার কর্মীরাও আইন দুটিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এছাড়া নির্যাতন বিরোধী কনভেনশনের অপশনাল প্রোটোকল অনুযায়ী একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা গঠনের বিষয়টি মানবাধিকার আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটার আগেই প্রতিরোধ করা যায়। গুম আইনটিও এ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়ার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। ফলে এসব আইন শুধু অভ্যন্তরীণ চাহিদা নয়, আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সম্পর্কিত। এগুলো উপেক্ষা করা হলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকবে। এর মানে বিএনপি ভয়াবহ পথে যাচ্ছে, ইউনূস সরকারের লোকজন স্পষ্ট করছে, এবং এতে আন্তর্জাতিক চাপে পড়বে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও বিএনপির বিরুদ্ধে সোচ্চার হবে।